আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন জীবন ও চেতনা। জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার সকাল 8টা 20 মিনিটে। দেখতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করে ইউটিউবে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে শাখা ব্যাংকিংয়ে ইন্টারনাল অডিট কার্যকারিতা বৃদ্ধির উপায়। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে শাখা পর্যায়ে প্রতিনিয়ত হাজারো গ্রাহকের লেনদেন সংঘটিত হয়, তাই এই লেনদেনকে নিখুঁতভাবে অডিট করা, নিরীক্ষা করা অত্যন্ত জরুরি একটি বিষয়। যুগের পরিবর্তনের সাথে সাথে জাল জালিয়াতির ধরনও বদলেছে, তাই প্রথাগত বা অ্যানালগ পদ্ধতিতে অডিট করার মাধ্যমে এসব জাল জালিয়াতি ধরা প্রায় অসম্ভব। সেই কারণে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের এই শাখা ব্যাংকিংয়ের অডিট কার্যক্রমকে আরও বেশি ইফেক্টিভ বা কার্যকর করা যায় সে বিষয় নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক, ইসলামী ব্যাংকার, ইন্টারনাল অডিটর। আমরা তাদের সাথে প্রথমে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন বিশিষ্ট ইন্টারনাল অডিটর জনাব মোহাম্মদ ইমদাদুল হক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন আলোচক রয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যাংকার জনাব মোহাম্মদ মজিবুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। চলুন আমরা আলোচনার মূল অংশে যাই। জনাব মোহাম্মদ ইমদাদুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি একজন অডিট অফিসার হিসেবে আপনি মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছেন, আপনি এই পরিস্থিতি সম্পর্কে জানেন কিভাবে অডিট করতে হয়। তো বর্তমান প্রেক্ষাপটে আপনার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে শাখাগুলোতে যে ইন্টারনাল অডিট পরিচালনা করা হয়, এক্ষেত্রে প্রধান দুর্বলতা বা চ্যালেঞ্জগুলো কী কী আপনার দৃষ্টিতে ফাইন্ড আউট হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে এই যুগ উপযোগী একটা প্রশ্ন করার জন্য। আসলে আমাদের এই অনলাইনের যুগে আমরা এখনও যেন অডিটটা সেই আগের ডকুমেন্টারি অডিটের ভিতরেই রয়ে গেছি। এখনও পর্যন্ত আমাদের কিছু ব্যাংক হয়তো অডিটের সফটওয়্যার নিয়েছে, তো অডিটটা কিন্তু ম্যানুয়ালি রয়ে গেছে, অ্যানালগ পদ্ধতি রয়ে গেছে। যার ফলে দেখা যায় যে একজন অডিটর ব্রাঞ্চে যে প্রথমেই তারা ডকুমেন্টারি কাজগুলো শুরু করে, যেমন তার ভাউচার দেখা, তার দলিলপত্র দেখা, এইগুলোর উপরেই ডিপেন্ড করে। কিন্তু আমাকে তো বর্তমান যুগে অডিট ফ্রুটফুলি করতে হলে আমাকে অবশ্যই ট্রানজ্যাকশন বেস যেতে হবে, কারণ ম্যাক্সিমাম ফ্রডগুলো, ম্যাক্সিমাম ফোর্জারিগুলো আমাদের এই দেশের ট্রানজ্যাকশন বেস হচ্ছে। তো এখন যদি আমরা এই ট্রানজ্যাকশন বেস অ্যাসেসমেন্ট করা, অ্যানালাইসিস করা যদি আমরা না করতে পারি, তাহলে এই ফ্রডগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করা অনেক পরে ধরা পড়বে। যখন ধরা পড়বে তখন সেইটা আর ফাইন্ড আউট মানে ফিরিয়ে আনা সম্ভব হবে না। যার ফলে আমাদের দেশে দেখা যায় যে কোনো ব্যাংকে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাটা মানে অনেক পরে ধরা পড়ছে, তখন দেখা যায় যে যিনি অপরাধ করেছেন তিনি দেশের বাইরে কিংবা অন্য কোথাও চলে যাচ্ছেন, তখন সেই টাকাটা আর ফেরত পাওয়া সম্ভব হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের মূল দুর্বলতা, যে আমরা ডকুমেন্টারি অডিটের দিকে যাচ্ছি। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ব্যাংকেরই অসংখ্য শাখা, বাট অডিটরের সংখ্যা অনেক কম, যার ফলে তাদেরকে একটা ব্রাঞ্চ অডিটের জন্য খুবই কম সময় দেওয়া হয়। একটা ব্রাঞ্চে কত রকম ট্রানজ্যাকশন হয়, কত রকম কাজ হয়, বাট সেই ব্রাঞ্চটা অডিটের সময় দেওয়া হয় 3 দিন থেকে 5 দিন, বড় ব্রাঞ্চ হলে হাইয়েস্ট 10 দিন। তো একটি বছরের ট্রানজ্যাকশন 2 জন কিংবা 3 জন অডিটরের দ্বারা অবশ্যই স্বল্প সময়ে দেখা সম্ভব হয় না। তখন অডিটররা কী করে, স্যাম্পল বেসিস কিছু জিনিস দেখে। তো স্যাম্পল বেসিস দেখে তো আর ফ্রড ফাইন্ড আউট করা সম্ভব না, হয়তো কিছু মোটা দাগের কিছু অনিয়ম ধরা পড়তে পারে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের একটা টেন্ডেন্সি আছে যে অডিটে ভালো লোক নিয়োগ দেয় না, যার ফলে এই অডিটরদের দক্ষতা সম্পর্কেও অনেক ইস্যু আছে। যে ব্যক্তিকে অডিটর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তিনি ফরেন ট্রেড, তিনি ইনভেস্টমেন্ট, তিনি জেনারেল ব্যাংকিং, আইটি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে কিনা এটা দেখতে হবে। কারণ যে ব্যক্তির ইনভেস্টমেন্ট সম্পর্কে ধারণা নেই, তিনি ব্রাঞ্চে যে কি ইনভেস্টমেন্ট অডিট করবেন।
যার ফরেন ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা নাই তিনি ব্রাঞ্চে কি ফরেন ট্রেড অডিট করবেন? ব্রাঞ্চ পিপল যারা আছেন তাদের চাইতেও এক্সপার্ট হতে হবে, অবশ্যই এক্সপার্ট হতে হবে, অডিটরকে তাদের উপরে থাকতে হবে, মানে পুরো কমপ্লিট ব্যাংকিং সম্পর্কে তার একটা ধারণা থাকতে হবে। নাম্বার 3 যেটা সেটা হচ্ছে যে আমরা অডিটররা কিছু দেখা যায় যে ভিতরে সেট থাকে যে আমরা কি কি জিনিসগুলো অডিট করব, বাট আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাকে রিস্কটা কোথায়। সব ব্রাঞ্চের রিস্ক কিন্তু একই জায়গায় কনসেন্ট্রেট থাকে না, এক এক জায়গায় এক এক ব্রাঞ্চে এক এক রকম ব্যবসা হয়, এক এক রকম রিস্কটা রয়ে যায়। তো একজন অডিটরের কাজ হবে প্রথমে রিস্কটা অ্যাসেসমেন্ট করা, যে কোন সাইডে আমার রিস্ক বেশি আছে সেদিকে আমাদের বেশি সময় দিতে হবে। ব্রাঞ্চ হচ্ছে ফরেন এক্সচেঞ্জ কেন্দ্রিক, কোন ব্রাঞ্চ ইনভেস্টমেন্ট কেন্দ্রিক, কোন আবার ডিপোজিট ওরিয়েন্টেড, সেভাবে তোমাকে সেইভাবে কনসেন্ট্রেট দিয়ে অডিট করতে হবে। নাম্বার 5 যেটা সেটা হচ্ছে যে আমাদের এই বর্তমান দেশে অর্থাৎ প্রযুক্তিভিত্তিক কোনো অ্যানালাইসিস সফটওয়্যার কিংবা অ্যাপ আমরা পাচ্ছি না। আচ্ছা, এরকম বর্তমান যুগে কার্ড রয়েছে, ফরেন ট্রেড রয়েছে, এনপিএসবি রয়েছে, মোবাইল ফাইন্যান্সিং রয়েছে, কত রকম ফ্যাক্টর রয়েছে। সবগুলোকে যদি আমরা মানে সিবিএসের সাথে কানেকশন করে একটা সফটওয়্যার তৈরি করতে পারি যে সে আমাকে টাইম টু টাইম সিগন্যাল দিবে, যেখানে কোনো অ্যানোমালি ডাটা হচ্ছে, এখানে কোনো উল্টোপাল্টা ট্রানজ্যাকশন হচ্ছে, আমার এখানে রিস্ক অ্যাসেস হচ্ছে, সেই জিনিসগুলো যদি অ্যাসেসমেন্ট করে কিছু একজন অডিটরের সামনে দেয় তাহলে একটা ব্যাংকে ফ্রড হওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তখন অডিটরগুলো যদি যথোপযুক্তভাবে এগুলো চেক করে এবং ফাইন্ড আউট করে এবং সেগুলো যদি রিপোর্ট করে অ্যালার্ট জেনারেট করবে। এই যে ট্রানজ্যাকশন হলো, বড় ট্রানজ্যাকশনটা এখানে একটু সন্দেহ মনে হচ্ছে, বড় ট্রানজ্যাকশন হতে পারে, মাদারলেস ট্রানজ্যাকশন হতে পারে, অনেক রকম ঘটনা ঘটতে পারে, যে জেল ট্রানজ্যাকশন। আপনার কাছে আবার আসবো, আপনি ধারাবাহিকভাবে আলোচনা করছেন। জি, ধন্যবাদ। জনাব মোহাম্মদ মুজিবুর, আপনার কাছে আসছি যে আমরা প্রায় লক্ষ্য করি যে শাখা পর্যায়ের কর্মকর্তারা অডিট টিমকে এক ধরনের পুলিশ বা শত্রু হিসেবে মনে করেন। এই ধরনের একটা মানসিকতা যে তারা অডিটরে আসছে, আমাদের কোনো কিছু একটু হাইড করে রাখতে হবে যেখানে দুর্বলতা রয়েছে। আপনি তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার ব্যাংকিংয়ের, আপনি ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, আপনি জোনাল আঞ্চলিক হেড ছিলেন, অফিসের হেড ছিলেন, এখন প্রধান কার্যালয়ে আছেন। এই যে অডিটর এবং ব্যাংক পিপলের মানে ব্রাঞ্চ পিপলের মধ্যে যে দূরত্ব মানসিকভাবে, এইটি কমিয়ে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার কি উপায় রয়েছে? ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আসলে আমাদের দেশে যেমন পুলিশ চোর ধরতে যায়, পুলিশকে দেখলে মানুষ ভয় পেয়ে যায়। আমাদের যারা অডিটর প্রথম দিকে এইটা বেশি ছিল, এখন অনেকটা মানে কমে আসছে। অডিটরকে দেখলে মনে হবে যে আমাকে তো শাস্তির আওতায় আসতে হবে, আমার এই ভুল ধরলে আমাকে এই শাস্তি পাইতে হবে, এই ভুল ধরলে আমাকে তার মানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই যে ভয় ভীতির কারণে এই দূরত্বটা সৃষ্টি হয়েছিল। কিন্তু আসলে এটা না হয় একজন অডিটরকে পরামর্শক হিসাবে যখন বিবেচনা করব যে একজন অডিটর আসছে, এই অডিটর আমার ভুলগুলো ধরবে, আমার উন্নয়নের জন্য, ব্রাঞ্চের উন্নয়নের জন্য, ব্যাংকের উন্নয়নের জন্য, ভবিষ্যতে আমার আরও কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য, সাবধানতা অবলম্বন করার জন্য, এই ফাইন্ড আউট করে এই ভুলগুলো যাতে করে আমি ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটাই, এর জন্য এই অডিটর আসছে। অডিটরকেও এই মন মানসিকতা নিয়ে যাইতে হবে যে এই যে ভুলগুলো ধরতেছি এইটা ব্রাঞ্চের ভুলের, যাতে করে এই ভুলগুলো ধরে পরবর্তীতে আর ভুল না হয়, এই মানে ব্যাংকিং কার্যক্রম যেন ভবিষ্যতে আরও সুচারুভাবে নির্ভুলভাবে পরিচালিত হয়, এই বিষয়গুলো দেখা উচিত। এইভাবেই একজন অডিটর এবং হচ্ছে সেইভাবে মেন্টালিটি সেভাবে গ্রো করে ব্রাঞ্চে গিয়ে অডিট কার্যক্রম মানে পরিচালনা করা, এই ভীতিটা আগে দূর করতে হবে। জি, আমি জনাব এমদাদুল হক, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি জি, আমি স্যার অনেক সুন্দর কথা বলেছেন, এই সম্পর্কে আমি একটু কথা বলতে যাচ্ছি। জি, একজন অডিটরকে বলা হয় ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। অর্থাৎ একজন অডিটর যখন কোনো ব্রাঞ্চে যায় অডিট করার জন্য, সে প্রথমতই এই ব্রাঞ্চ পিপলকে ফ্রেন্ডলি সবার সাথে ব্যবহার করে এবং করার চেষ্টা করে। তো দেখা যায় যে একটা মানুষের ভিতর স্বাভাবিক প্রবৃত্তি আছে যে কাউরে ভুল ধরলে সে নিজেকে আর ধরে রাখতে পারে না, হয়তো ভাবে দেশের অপোজিট হয়ে গেছে, কিন্তু এই ভুল ধরাটা কিন্তু তার উপকারের জন্য। একজন অডিটরের উদ্দেশ্যটা কি, যে একজন ব্রাঞ্চ পিপল অত্যন্ত বিজি থাকে, সে ব্যস্ততার মাঝে একটি কাজ কালকে করব বাট কালকে আর মনে নাই করতে, এইটা নন কমপ্লায়েন্স রয়ে গেছে। একজন অডিটরের কাজ হচ্ছে ওই যে কাজটা করে নাই ওইটা দেখিয়ে দেওয়া যে ভাই আপনি কাজটা তো করেননি, এই কাজটা আপনি সংশোধন করে দেন। একজন অডিটরের কাজ কিন্তু কখনোই না এজ এ পুলিশিং কার্যক্রম করা এবং
আমরা যারা অডিটর আছি তারা কিন্তু করিও না। বাট নর্মালি যেন একটা সমাজে কিংবা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে তৈরি হয়ে গেছে সেটা একটা নেগেটিভ ভাবে নেওয়া। আমি যে ওই যে আপনি যেটা বলেছিলেন যে আসলে দুর্বলতা কোথায়, দুর্বলতা এটা একটা পয়েন্ট যে ব্রাঞ্চ পিপুলের কাছে আমি ডাটা চাইলে কিংবা কোনো একটা ফাইল চাইলে সে টাইমলি আমাকে প্রোভাইড করছে না, যার ফলে আমার অডিটিং কার্যক্রমটা কিন্তু টাইম আমি শেষ করতে পারতেছি না। কারণ আমার কার্যক্রমটা ডিপেন্ড করবে তার ইনফরমেশন দেওয়া কিংবা তার ডকুমেন্ট দেওয়া, তার ফাইল দেওয়ার উপরে ডিপেন্ড করবে। অনেক সময় তথ্য ডকুমেন্ট সরবরাহ করতে দেরি হওয়াতে অডিট কার্যক্রম পরিচালনা করতে সময় লেগে যাচ্ছে, কিন্তু আমাকে তো হেড অফিস থেকে ওই পরিমাণ সময় দিচ্ছে না। সে আমাদের টাইমলি ডকুমেন্টগুলো ইনফরমেশনগুলো দিত। তাহলে এখন তো সেন্ট্রালাইজেশন হচ্ছে ব্যাংকিং, যেটা প্রধান কার্যালয় থেকে ডকুমেন্টেশন, বিনিয়োগের ডকুমেন্টেশন করা হয়ে থাকে এবং কর্পোরেট এসএমই বিনিয়োগগুলো ডিল করা হয়। কাস্টমার সার্ভিসের জন্য শুধু ব্রাঞ্চ পিপলরা থাকে। তো এই ধরনের সেন্ট্রালাইজেশনে গেলে কি এই প্রবলেমটা অনেকটা সলভ হবে কিনা? অনেকটা সলভ হবে, কিন্তু সম্পূর্ণরূপে সলভ হবে না। ব্রাঞ্চে তো অনেক কার্যক্রম থাকে। কারণ একটু বলি আপনাকে, যেমন আমাদের কিন্তু ইদানিং বিপিএ চালু হয়েছে আমাদের ব্যাংকে, বিজনেস প্রসেস অটোমেশন। তো এখানে একটা ব্রাঞ্চের যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো স্ক্যান করে হেড অফিসে পাঠানো হয় লিমিট এন্ট্রি করার জন্য। তো আমরা দেখেছি যে উনি মূল দলিল অন্যান্য মূল জিনিস স্ক্যান করে হেড অফিসে পাঠিয়েছে, বাট আমরা তখন ব্রাঞ্চে চেক করতে গেছি তখন দেখা যায় যে এই ডকুমেন্টগুলো নাই। তার মানে কি এই ডকুমেন্টটা স্ক্যান করে উনি আবার কাস্টমারকে ফেরত দিয়ে দিয়েছে। তার মানে কি এখানে যে একটা বড় রিস্ক রয়ে গেছে সে কিন্তু এটা বুঝে নাই কিংবা বুঝেও এই কাজটা করেছে। অর্থাৎ হেড অফিসকে দেখাচ্ছে যে আমি মূল ডকুমেন্ট আমার কাছে আছে কিন্তু বাস্তবে তার কাছে নাই। তো এই বিনিয়োগটা যখন ক্লাসিফাইড হয়ে যাবে তখন এই প্রপার্টিকে সেল করে সে বেরিয়ে আসবে, এটা কিন্তু সম্ভব হবে না। তো স্যারের ওই কথার প্রশ্নে আমি বলছিলাম যে আসলে একজন অডিটর কিন্তু কখনো পুলিশিং কার্যক্রম করে না কিংবা করার চেষ্টা করে না, হয়তো কিছু ম্যান টু ম্যান ভেরি করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন অডিটরের মেন্টালিটি এটাই হওয়া উচিত যে সে ফ্রেন্ডলি, তার অভিযোগ যেটা কাজটা করতে মনে নয় তার সামনে ধরিয়ে দেওয়া, এবং অনেক কিছু অভিযোগ নিয়ে আমাকে হেড অফিসে যেতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। গুরুত্বপূর্ণ কয়েকটি দুর্বলতার কথা বলেছেন, চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন। আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে আপনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনি কি মনে করেন যে এই যে কথা বলছিলেন আপনি যে আমরা স্যাম্পল বেসিসে অডিট আপনারা করেন, তো এই প্রক্রিয়া কি প্রযুক্তিগত কোনো পরিবর্তন আনা দরকার? যেমন ধরেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই প্রযুক্তি ব্যবহার করে বা মেশিন লার্নিং টুলস ব্যবহার করে রিয়েল টাইম, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কন্টিনিউয়াস অডিটিং সিস্টেমটা চালু করা গেলে অ্যানোমালি ট্রানজাকশনগুলো ডিটেক্ট করা যাওয়ার সাথে সাথে মানে সঙ্গে সঙ্গে আমাকে অপেক্ষা করতে হবে না 2 মাস 3 মাস ধরা যাবে এবং আপত্তি এই ব্যাপারে আপনি কি মনে করেন এবং আপনার ব্যাংকে এটা চালু আছে কিনা বা চালু করার প্রয়োজনীয়তা অনুভব করেন কিনা? আসলে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এই যে কন্টিনিউয়াস অডিট যেটাকে বলা হয়, আমাদের ব্যাংকে একটা কন্টিনিউয়াস অডিট, কনকারেন্ট অডিট নামে চালু আছে, বাট সেখানে প্রযুক্তিগত না, সেখানে আছে শুধুমাত্র ম্যান নিয়োগ করা আছে। অর্থাৎ এটা বাংলাদেশের অন্যান্য ব্যাংকে নাই, হয়তো শুধু আমাদের ব্যাংকে আছে। এদের কার্যক্রমটা হচ্ছে এই কনকারেন্ট অডিটিং সিস্টেমটা কি আপনার ব্যাংকে আছে নাকি আরো? আমাদের মানে ইন্ডিপেন্ডেন্ট কনকারেন্ট অডিটর শুধুমাত্র আলারাফাতে আছে, অন্য কোনো ব্যাংকে আছে বলে আমার জানা নাই। জেনারেল কনকারেন্ট অডিটর সব ব্যাংকেই আছে, সব ব্যাংকেই আছে। এখানে একটা কথা খুবই কমন একটা অভিযোগ আসছে যে একজন অফিসারকে ডাবল রোল প্লে করতে হয়, যিনি ইনভেস্টমেন্ট কর্মকর্তা তিনি আবার জেনারেল কনকারেন্ট অডিটর, হয়তোবা যিনি জেনারেল ব্যাংকিংয়ে কর্মকর্তা তিনি একজন কনকারেন্ট অডিটর, তো তিনি তার ডিপার্টমেন্টের ভুল কিভাবে ধরবেন? তিনি তো কোনো কিছু হইলে গোপন রাখবেন। তো এই যে আপনার ডাবল রোল প্লে করার ক্ষেত্রে এই ব্যাপারে আপনার আসলে কি? এখানে আসলে পলিসিটা করা হয়েছিল যে যে ব্যক্তিকে কনকারেন্ট অডিটর হিসেবে নিয়োগ দেওয়া হবে সে শুধুমাত্র ওই ব্রাঞ্চের অডিট কার্যক্রমটাই করবে, সে অন্যান্য কার্যক্রম করবে না। কিন্তু আমাদের ব্রাঞ্চগুলোই তো ওইভাবে ম্যান পাওয়ারের সরবরাহ নাই, যথোপযুক্ত লোকজন না থাকার কারণে সে ব্রাঞ্চের কাজও করতে হয়, আবার পরবর্তী তার নিজের কার্যক্রম নিজেকে অডিট করতে হয়। আলটিমেটলি জেনারেল কনকারেন্ট অডিটটা একবারেই ইফেক্টিভ নাই, এবং ইন্ডিপেন্ডেন্ট কনকারেন্ট অডিটর যেটা আছে, ইন্ডিপেন্ডেন্ট কনকারেন্ট অডিটর কি এটা হচ্ছে আইসিসির আন্ডারে আইসিসি পিপল যে সমস্ত ব্রাঞ্চগুলো মানে অনেক বেশি হেড অফিসের আন্ডারে তারা আমাদের এই ম্যান পাওয়ার, অর্থাৎ আইসিসির হেড অফিসের কাছে তিনি জবাবদিহি করতে বাধ্য না কিংবা কোনো কিছুই করতে পারে। তাহলে তো এখানে একটা স্বাধীনতা থাকে যে আমি যা করব সেটা জবাবদিহিতা হেড অফিসে, কিন্তু জেনারেল কনকারেন্ট জবাবদিহিতা তো ব্রাঞ্চ ম্যানেজমেন্টের কাছে। হ্যাঁ, এই জন্য জেনারেল কনকারেন্ট অ্যানুয়াল পারফরম্যান্স রিপোর্ট আছে, তারপরে
আর অনেক বিষয় আছে। জি জি, এই জন্য জেনারেল কনকারেন্ট অডিটটা এত ইফেক্টিভ আমাদের এই দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হয় নাই। বাট ইন্ডিপেন্ডেন্ট কনকারেন্ট অডিট সিস্টেমটা ওইভাবে ইফেক্টিভ না হলেও অনেকটা উপকৃত হয়েছে। বিশেষ করে আমাদের যে সমস্ত কর্পোরেট ব্রাঞ্চগুলো এই কনকারেন্ট অডিট দেওয়া হয়েছে সেখানে অনেক বেশি দেখা যেত আগে বড় বড় অবজেকশন পাওয়া যেত, এরা থাকার কারণে সেইগুলো মিটিগেট হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট কনকারেন্ট অডিট সিস্টেম চালু করা হয়েছে, এটা মোটামুটি ইফেক্টিভ ভালো, কিন্তু বেশিরভাগ ব্যাংকগুলোতে যেগুলো আছে অনেক ব্যাংকে এটা বিষয়টা কার্যকর ইন্ডিপেন্ডেন্ট মানে আমি একটু যুক্ত করি, ইন্ডিপেন্ডেন্ট যারা অডিটর তারা স্বাধীনভাবে যখন কাজ করে ভিতরের ভুলগুলো তারা অনেক ধরতে পারে, কিন্তু জেনারেল অডিটর আসলে ওনারা স্যাম্পল বেসিসে করলো, দেখা গেল ভিতরের গভীরের যে সমস্যাগুলো সেগুলো তাদের চোখ বা তাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব হয়। কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট অডিটর সে যখন প্রতিটা কাজ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে, এবং এখানে সে লায়াবল না, তার জবাবদিহিতা এই ব্রাঞ্চ ম্যানেজারের জন্য, সেই জন্য সে স্বাধীনভাবে এই ফাইন্ড আউট করতে সুবিধা হয় এবং এখান থেকে ভালো রেজাল্ট পাওয়ার সুবিধা। আমি তো আমার কাছে আপনাদের আলোচনা শুনে মনে হচ্ছে যে প্রতিটি শাখায় মানে প্রয়োজন ভেদে এক বা একাধিক জেনারেল কনকারেন্ট অডিটর নাম দিয়ে হোক, কিন্তু এটা আইসিসির কন্ট্রোলে একজনকে যদি রাখা হয় তাহলে এটা ইফেক্টিভ হবে। তারা কন্টিনিউয়াস অডিটিং এর কথা যেটা বলছিলাম, যদিও এটা ম্যানুয়াল হলেও এটা ভালো কার্যকর ভূমিকা পালন করে। এখানে হ্যাঁ আপনি যে কথা বললেন, তো আসলে আমরা যদি প্রত্যেকটা ব্রাঞ্চে একজন করে অডিটর দিই তাহলে একটা প্রতিষ্ঠানে অডিটিং কস্ট কত পার্সেন্ট হয়ে যাবে, অনেক হাই হয়ে যাবে, এটা প্রতিষ্ঠানের জন্য মানানসই না। বাট আপনি আগে যে কথাটা বলেছেন যে আমরা যদি এই টোটাল সফটওয়্যারের সাথে এমন একটা সফটওয়্যার সেট করতে পারি যেটা এআই, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং টুল যেটা আছে, এগুলো সবার সাথে কনজাস্টেড করে অর্থাৎ যেটা কমিউনিকেশন করে একটা সফটওয়্যার করতে পারি, সে নিয়মিত অ্যালার্ট দিবে বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন গ্রাহক সম্পর্কে, তদারকি করার জন্য একটা টিম থাকবে। এই টিমটা ওই সিগন্যালগুলো ওই অ্যালার্টগুলো মনিটরিং করে কোনটে আমার রিস্ক হচ্ছে, কোনটা আমার সমস্যা হচ্ছে, কোনটা ফ্রড হচ্ছে আইডেন্টিফাই করবে। সেখানে জনশক্তি কম লাগবে। জি, বাট এই জনশক্তিগুলো এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, তারা কোনো সিগন্যালটা বুঝে সিগন্যালটা কেন দিচ্ছে। তো এই সমন্বয় যদি করতে পারি তা আমার মনে হয় যে বিভিন্ন ব্রাঞ্চের যে ফর্জারি আছে, বিভিন্ন ব্রাঞ্চের যে উল্টোপাল্টা কার্যক্রম চলে, এগুলো আমরা এই এআই এবং মেশিন টুলস লার্নিং এর মাধ্যমে আমরা এগুলো ফাইন্ড আউট করতে পারি। ধন্যবাদ আপনাকে। তো এই অডিটে যে ফাইন্ডিংসগুলো এগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য কার্যকর উপায় কেমন হওয়া উচিত, আরও দ্রুত? ধন্যবাদ আপনাকে। অডিট পরবর্তীতে অডিটের যে উত্তরটা কার্যকরীভাবে প্রদান করার জন্য আমি মনে করি রিস্ক বেস প্রথমে যে 50টা বা 100টা আপত্তি ধরেছে, এই আপত্তিগুলোর মধ্যে হাই রিস্ক মানে রিস্ক ক্যাটাগরি করতে হবে, ক্যাটাগরি করে হাই রিস্কের উত্তরগুলো দ্রুত সময়ের মধ্যে উত্তর দেওয়া। এটা ব্যাংকের জন্য কল্যাণকর, ওই শাখার জন্য কল্যাণকর। মিডিয়াম রিস্কগুলো তারপরে হ্যাঁ, মিডিয়াম রিস্ক, লো রিস্ক, এইভাবে মানে ফার্স্টেই দ্রুততম সময়ের মধ্যে হাই রিস্কের যে আপত্তিগুলো আছে সেগুলো কমপ্লায়েন্স করে দেওয়া। তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা আসলো সেটা হলো এটাকে কার্যকরী করার জন্য এদের হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা করা। যে প্রশিক্ষণ মানে যে এই অডিটগুলো এই করে যাওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে কমপ্লেক্স করা যায়, তারা যদি আগের থেকে জানতো যে এইটার উত্তর এইভাবে আমাকে দিতে হবে তাহলে তাড়াতাড়ি এই উত্তরটা কমপ্লায়েন্স করে। ভালো কথা বলেছেন যে অনেক সময় দেখা যাচ্ছে একই ধরনের অনিয়মগুলো তো পুনরাবৃত্তি হয়। এগুলো কিভাবে প্রিভিয়াসলি সলভ করা হয়েছে এই ব্যাপারে যদি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগে থেকেই ধারণা প্রশিক্ষণ দেওয়া হয়, এই ধরনের যদি মানে আপত্তি অ্যারাইজ করে তাহলে আপনারা এভাবে করে এটা মিটিগেট করবেন বা কমপ্লায়েন্স করবেন, তাহলে দ্রুত করতে পারেন। স্যার যে কথা বলছেন সুন্দর কথা বলেছেন, বাট আমাদের দেশের ম্যাক্সিমাম অডিটগুলো এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলে। আমাদের ব্যাংক যেমন একটা সফটওয়্যার নিয়েছে, অডিট সফটওয়্যার, অন্যান্য কিছু ব্যাংক অডিট সফটওয়্যার নিয়েছে, যার ফলে আগে কি হতো যে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হতো যে 1 মাস কিংবা 2 মাস পরে যে সমস্ত কমপ্লায়েন্সগুলো হতো সেগুলো একটা চিঠি আকারে হেড অফিসে পাঠাতো। কিন্তু সফটওয়্যারের মধ্যে এখন আপনি ডে টু ডে, টাইম টু টাইম, প্রত্যেক মিনিটে আমাদের ব্যাংকে এটা চালু আছে। আপনি এখন একটা অভিযোগ, একটা কমপ্লাই করলেন, অভিযোগ আপত্তি অ্যারাইজ করা হয় সফটওয়্যারে, আবার সেটা কমপ্লাই করা হয় সফটওয়্যারে, কয়টা কমপ্লায়েন্স হলো কয়টা নন কমপ্লায়েন্স আছে এটা অটোমেটেড কাউন্ট হয়ে যায়। দেখা যায়, কালার দেখে বোঝা যায় এবং কাউন্ট হয়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার যেটা যে ম্যানুয়াল পদ্ধতিতে বিগত 5 বছর আগে কি অভিযোগ উত্থাপিত হয়েছিল সেটা কিন্তু ফাইন্ড আউট করা খুবই ডিফিকাল্ট। বাট এই অ্যাপের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারি যে 5 বছরের আগে কি অভিযোগটা ছিল, ওইটা নগদে এই
প্রেজেন্ট ইয়ারের অডিটের সঙ্গে অটো অ্যাড হয়ে যায় সুতরাং কোনো অভিযোগই বাদ পড়ার সুযোগ নাই। কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে দেখা যায় একটা অভিযোগ সুন্দরভাবে অডিট হয়েছে কিন্তু কমপ্লায়েন্স না হওয়ার কারণে এটা একসময় চাপা পড়ে গেছে, বহু রেকর্ড চাপা পড়ার সুযোগ নেই, মানে সেগুলো নন কমপ্লায়েন্স থাকলে চাপা পড়ার সুযোগ নাই, সেগুলো আগেরটা পরবর্তী বছরে অ্যাড হবে, এভাবে করে অ্যাড হতে থাকবে, অ্যাড হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লায়েন্স। যদি একটা নির্দিষ্ট সময়ে মানে কমপ্লায়েন্স না করে গেলে তার ব্রাঞ্চের রেটিংটাও কমে যাবে, তাই না? কমে যাবে। আমি আমাদের ইমদাদ ভাইয়ের সাথে আরো একটু যুক্ত করি যে আসলে যে শাখা ব্যবস্থাপক থাকে তাকে সে যদি এই ব্যাপারে আরো কনসার্ন হন, মনিটরিং করে, তাহলে এইটার বাস্তবায়ন আরো ফলপ্রসূ এবং দ্রুততম সময়ের মধ্যে নিয়মিত ফলো আপ, যে সময়টার মধ্যে চিঠি দিয়েছে যে আগামী 5 দিনের মধ্যে এইটা উত্তর দিতে হবে, এটা যদি খালি শুধু কমপ্লায়েন্স যে অফিসার সেই যদি জানে, তার সাথে যদি ম্যানেজার ব্যবস্থাপক জানে বা আঞ্চলিক যিনি প্রধান থাকে, তাহলে এটা যদি মনিটরিং করে তাহলে দ্রুততম সময়ের টাইম টু টাইম এইটা সলিউশন করা সম্ভব হয়। আর একটা বিষয় আমি একটা যুক্ত করতে চাই, আসলে আমরা যেই আপত্তিটা ধরি, আপত্তিটা রুট লেভেলে একটু যাওয়া দরকার। রুট লেভেলে গেলে কি কারণে এই আপত্তিটা আসলো, এটার ভিতরে যদি ঢুকে আমরা, তাহলে যেটা ফাইন্ডিংস আমরা পাবো, পরবর্তীতে এই জানি করে আর না ঘটে, এর জন্য যখন ওই শাখার এমপ্লয়ীদেরকে যদি বলা হয় এই ধরনের আপত্তি আর না হয়, ওরা অজানার কারণে হতে পারে, জানার কারণে হতে পারে, এই ভিতরে ঢুকতে হবে, তাহলে পরবর্তীতে এই আপত্তিটার সংখ্যা কমে আসবে। জি, চমৎকার বলেছেন স্যার আপনাকে। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি ছোট করে বলবেন এই যে আমরা কন্টিনিউয়াস অডিটিংয়ের কথা বলছিলাম, মেশিন লার্নিং টুলস, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো ব্যবহার করার কথা বলছিলাম। তো এগুলো বিশেষজ্ঞরা বলছে যে এগুলো ফ্রড পর্যায়ে কমানোর জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে। এই সিস্টেম বাস্তবায়নে করণীয় কি, আসলে কার কি ভূমিকা রয়েছে? এই সিস্টেমটা বাস্তবায়নে প্রথমে যে কাজটা করতে হবে যে আমাদের ম্যানেজমেন্ট প্লাস বোর্ডের এখানে একটা বড় খরচ আছে, এক্সপেন্ডিচার আছে, এক্সপেন্ডিচার করার মন মানসিকতা থাকতে হবে যে আমরা এই সেক্টরে এই খরচটা করব। যেমন আমরা যখন ব্যাংকের সফটওয়্যারটা নিই, তো আমাদের ব্যাংক কিন্তু সহজেই রাজি হয়েছে না এটা ব্যাংকের জন্য প্রয়োজন, সফটওয়্যারটা নিতে হবে। আবার আমাদের এই কোম্পানি বিভিন্ন ব্যাংকে গেছে, তারা কিন্তু বলছে যে না আমরা এই মুহূর্তে খরচ আমরা এখন করবো না, সফটওয়্যার অডিটের জন্য এত খরচ করে সফটওয়্যার করবো না। তো এই যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা মেশিন লার্নিং টুল যেটা আছে সেটা ব্যবহার করার জন্য কিন্তু আমার প্রযুক্তিগত সহায়তা লাগবে, লজিস্টিক সাপোর্ট লাগবে, বাজেট লাগবে। সেই বাজেটটা ম্যানেজমেন্ট এবং বোর্ড যদি করে তাহলে দেখা যাবে যে ব্যাংক ইন্ডাস্ট্রিতে যে পর্যায়গুলো কমে যাবে একবারে। ধন্যবাদ আপনাদের দুজনকে স্যার, আপনাকে ধন্যবাদ মোহাম্মদ এমদাদুল হক, আপনারা দুজনে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে অনেক মূল্যবান তথ্য শেয়ার করেছেন। আশা করি আমরা যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে জব করছি আমাদের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে। তো প্রিয় দর্শক, আমাদের ব্যাংকিং খাতকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখার জন্য আধুনিক প্রযুক্তির ছোঁয়া তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মেশিন লার্নিং টুলস ব্যবহার করা সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। আর এজন্য দরকার স্বাধীন অডিটিং সিস্টেম এবং দক্ষ জনবল। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, আল্লাহ আমাদের নিরাপদ রাখুন, হায়াতে তৈয়বা দান করুন, সে আবেদন রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।